আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি লাল নীল দীপাবলির পর্ব 4 নিয়ে। এই পর্বটা অন্য পর্বের থেকে কিছুটা ব্যতিক্রম, কেননা আজ উক্ত পাঠ শেষে থাকছে গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্যের প্রশ্ন। ভিন্ন প্রদীপ মুসলমান কবিরা। বাংলাদেশে মুসলমানদের আগমন 1000 বছরের প্রথম প্রধান ঘটনা। দ্বিতীয় প্রধান ঘটনা ইংরেজদের আগমন। ত্রয়োদশ শতকের প্রথম দিকে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি নবদ্বীপের বুড়ো রাজা লক্ষণ সেনকে হঠাৎ আক্রমণ করে। রাজা পালিয়ে বাঁচে। শুরু হয় এদেশে নতুন যুগ। রাজা গেল বদলে, শুধু রাজা বদলালো তাই নয়, সে কোন সুদূর থেকে এলো বিদেশি রাজা। তাদের ধর্ম ভিন্ন, সংস্কৃতি ভিন্ন, চরিত্র ভিন্ন। তার ফলে দেশে এলো বিরাট আলোড়ন। সমাজ, সংস্কৃতি, সাহিত্য অর্থাৎ জীবনের সব দিক পড়ল তার প্রচণ্ড প্রভাব। মুসলমান রাজারা রাজ্যে একটু আরাম করে বসার পর এদেশের কবিদের দিতে লাগলো উৎসাহ। কিন্তু বাংলা সাহিত্যে মুসলমানেরা প্রবেশ করে কখন? চতুর্দশ শতকের শেষ দিকে বা পঞ্চদশ শতকের প্রথম পাদে দেখি বাংলা ভাষার কবিতা রচনার হাত দিয়েছেন মুসলমান কবিরা। বেশ কয়েকশো বছর লেগেছিল। অবশ্য এ কথা ভাবার কারণ নেই যে বিদেশ থেকে আসা মুসলমানেরা শুরু করেছিল বাংলা কবিতা লেখা। কবিতা যারা লিখেছেন তারা এদেশেরই বাঙালি, শুধু তারা ধর্ম বদলে হয়েছিলেন মুসলমান। বাংলা ভাষার প্রথম মুসলমান কবি শাহ মুহাম্মদ সগীর। তিনি সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে কাব্য রচনা করেন। তার কাব্যের নাম ইউসুফ জুলেখা। মুসলমান কবিরা কবিতা লেখা শুরু করেন বাংলা ভাষায়। তাদের কবিতা নানা দিক দিয়ে নতুন। তারা সৃষ্টি করেন বাংলা কাব্য জগতে এক নতুন ধারা। মধ্যযুগের হিন্দু কবিদের সব কবিতা ধর্মকেন্দ্রিক। দেবতাদের নিয়ে তারা রচনা করেছেন তাদের কাব্যাবলী। মঙ্গল কাব্যে দেখি দেবতাদের লীলা খেলা। বৈষ্ণব পদাবলীতে পাই দেবতার চেয়ে বড় রাধা আর কৃষ্ণকে। আরও আগে লেখা চর্যাপত্র ধর্মের নিয়ম কানুনেরই কাব্য। তাই মধ্যযুগে ধর্ম ছাড়া কবিতা ছিল না। সেখানে মানুষ ছিল গৌণ, দেবতাই প্রধান। সাধারণত মানুষের জীবনের কথা কবিরা ভাবতে পারেননি। মুসলমান কবিরা নিয়ে আসেন নতুন বিষয়বস্তু। মুসলমানদের দেবতা নেই, তাই তারা লেখেন মানুষের গল্প। এ গল্প কখনো ইউসুফ জুলেখার, কখনো লাইলি মজনুর। এরা দেবতা নয়, মানুষ, যদিও অবাস্তব। আধুনিক কালে মানুষই সাহিত্যের মূল বিষয়। মুসলমান কবিরা যে শুধু মানুষের কথা বলছেন তা নয়, ধর্ম তাদের কবিতারও একটি বড় অংশ অধিকার করে আছে। এ ধর্ম অবশ্য পুরোপুরি কোরআন হাদিসের ধর্ম নয়। ইসলামের অনেক গল্প তারা নানা লৌকিক কাহিনীর সাথে মিশিয়ে পরিবেশন করেছেন। হিন্দুদের একটি বড় ঐতিহ্য রয়েছে, সে ঐতিহ্য রামায়ণের, মহাভারতে। মুসলমানদের ঠিক এমন কোনো কাহিনী ভরা ঐতিহ্য নেই। তাই অনেক মুসলমান কবি হিন্দুদের অনুসরণে নতুন নতুন মুসলমান ঐতিহ্যের জন্ম দিয়েছে। যেমন ধরা যাক ইউসুফ জুলেখার গল্প। এই গল্প কোরআনে আছে, বাইবেলে আছে, কিন্তু তা আছে সামান্য হয়ে, অত্যন্ত খসড়া আকারে। কবিরা সেই খসড়া গল্পের গায়ে নিজেদের কল্পনা মিশিয়ে নতুন কাহিনী গড়ে তুলেছেন তারা। মুসলমান কবিদের কবিতা সম্বন্ধে একটি কথা মনে রাখতে পারি, তা হচ্ছে তাদের কোনো রচনাই মৌলিক নয়। তারা নিজেরা কোনো গল্পের কাহিনী তৈরি করেন। তাদের সব রচনাই অনুবাদ। তারা অনুবাদ করেছেন হিন্দি থেকে, ফার্সি থেকে, আরবি থেকে। এ অনুবাদ আজকের দিনের অনুবাদের মতো নয়। আজকের দিনে আমরা যে বই অনুবাদ করি তাকে অবিকৃত রাখতে চাই। মূল রচনার কোনো অংশ বাদ দিই না, বা নিজেদের কোনো রচনাংশ ওই বইয়ের মধ্যে জুড়ে দিই না। কিন্তু আমাদের কবিরা অন্য রকম করেছেন। তারা মূল রচনার কোনো অংশ হয়তো পরিত্যাগ করেছেন, আবার কোথাও নিজের রচনাকে গেঁথিয়েছেন।
হয়তো তিনি আরব দেশের বই অনুবাদ করছেন, মূল বইতে আছে মরুভূমির কথা, কিন্তু আমাদের কবিরা সেখানে বলেছেন স্নিগ্ধ, সজল, সবুজ বাংলার মাছের কথা। এর ফলে ওই বই অনুবাদ হয়েও আর অনুবাদ থাকেনি, হয়ে উঠেছে নতুন বই, মৌলিক বই। এজন্য আমাদের কবিদের হাতে মরু অঞ্চলের লাইলি মজনু হয়ে উঠেছে বাংলার তরুণ তরুণী। নানা রকমের কবিতা লিখেছেন মুসলমান কবিরা। তারা লিখেছেন কাহিনী কাব্য, লিখেছেন ধর্মীয় কাব্য, তারা লিখেছেন ইতিহাস ও কল্পনা মিলিয়ে মিশিয়ে বড় বড় কাব্য, লিখেছেন শোক কবিতা, লিখেছেন সঙ্গীত শাস্ত্র, জ্যোতিষশাস্ত্র সম্বন্ধীয় বই, সবই কবিতায় বা পদ্যে। ইউসুফ জুলেখার কাহিনী লিখেছেন শাহ মোহাম্মদ সগির, হানিফা ও কয়রাপুরীর গল্প লিখেছেন সাবিরিদ খান, লাইলি মজনুর প্রণয়নের কথা বলেছেন বাহরাম খান। এগুলো বিদেশের কাহিনীর অনুবাদ। ইউসুফ জুলেখার গল্প নিয়ে ফার্সি ভাষায় বেশ কয়েকজন বড় কবি কাব্য লিখেছেন। তাদের মধ্যে আছেন ফেরদৌসী ও জামি। তাদের কারো বইয়ের অনুবাদ করেছিলেন কবি সগির। লাইলি মজনুর গল্প অবলম্বনে ফার্সি কবি জামি কাব্য লিখেছিলেন। এ বইয়ের অনুবাদ হচ্ছে বাহরাম খানের লাইলি মজনু। মুসলমান কবিরা যে কেবল বিদেশের গল্পেই অনুবাদ করেছেন তা নয়, ভারতবর্ষের বিখ্যাত অনেক গল্প তাদের আকর্ষণ করেছে এবং তারা সেগুলো নিয়ে কাব্য লিখেছেন। মনোহর মধুমালতীর কাহিনী লিখেছেন কবি মুহাম্মদ কবির। বিদ্যাসুন্দরের কাহিনী নিয়ে চমৎকার বই লিখেছেন সাবিরিদ খান। মুহাম্মদ কবির ছিলেন ১৬শ শতকের শেষাংশের কবি। তিনি তার কাব্য মধুমালতী লেখা শুরু করেছিলেন ১৫৮৩ অব্দে। সাবিরিদ খানও সম্ভবত ১৬শ শতকেরই কবি। তার কাব্য আছে বেশ কয়েকটি। বিদ্যাসুন্দর ছাড়াও তিনি লিখেছেন রসুল বিজয় ও হানিফা ও কয়রাপুরী নামক আরও দুটি কাব্য। কবি হিসেবে খুব ভালো কবি ছিলেন বাহরাম খান। তার কাব্যের নাম লাইলি মজনু। তিনিও ছিলেন ১৬শ শতাব্দীর কবি। বাহরাম খান তার কাব্যের শুরুতে একটি বড় আত্মকাহিনী বলেছেন। সে থেকে জানা যায় তার পিতা নাম ছিল মুবারক খান। তিনি ছিলেন নিজাম শাহের দৌলত উজির অর্থাৎ অর্থমন্ত্রী। মুবারক খান মারা গেলে নিজাম শাহ কবি বাহরাম খানকে অর্থমন্ত্রী পদটি দান করেন। কবি নগর চট্টগ্রামের চমৎকার বর্ণনা দিয়েছেন। নগর ফতেহাবাদ দেখিতে পুত্র সাদ, ৪টি গ্রামে সুনাম প্রকাশ, মনোহর মনোরম অমর নগর সম, শতে শতে অনেক নিবাস, লবণাম্বু সন্নিকট, কর্ণফুলী নদীর তট, শুভপুরী অতি দিব্যমান, চৌদিক বিশালগড়, উজ্জ্বল বিস্তর স্বর, তাহে সাহা বদর পয়ান। আরেকজন কবি ছিলেন আফজাল আলী। তিনি একটি কাব্য লিখেছিলেন। কাব্যটির নাম নসিহতনামা। ইতিহাস ও কল্পনা মিলিয়ে কয়েকজন কবি কাব্য লিখেছেন। এসব কাব্যে ইতিহাস প্রায় রূপকথায় পরিণত হয়েছে। এসব কাব্যে কবিদের উদ্দাম কল্পনা দেখে অবাক হতে হয়। এরকম কাব্য লিখেছেন জৈনুদ্দিন, সাবিরিদ খান, শেখ ফয়জুল্লাহ। কবি জৈনুদ্দিনের কাব্যের নাম রসুল বিজয়, শেখ ফয়জুল্লাহর কাব্যের নাম গাজী বিজয়। ফয়জুল্লাহর গোরক্ষ বিজয় নামে আরও একটি কাব্য লিখেছেন। এ সময়ে আরও বেশ কয়েকজন কবি ছিলেন। তাদের নাম চাঁদ কাজী, শেখ কবির, মুজাম্মিল। যাদের কথা বললাম তারা সবাই প্রায় ১৬শ শতাব্দীর কবি। এ সময়ে মুসলমান কবিরা একে একে কাব্য রাজ্যে আসছেন আর আসন অধিকার করছেন। তাদের কবিতা কাব্য মূল্যে বেশ মূল্যবান, যদিও বড় কবি নন তারা। এরপরে আসেন সপ্তদশ শতাব্দীর কবিরা। আসেন অনেক কবি। তাদের মধ্যে আছেন সৈয়দ সুলতান, শেখ পরাণ, হাজী মোহাম্মদ খান, সৈয়দ মুর্তজা, আব্দুল হাকিম, কাজী দৌলত, আলাউল, মাগন ঠাকুর এবং আরও অনেকে। সৈয়দ সুলতান, আব্দুল হাকিম, কাজী দৌলত এবং আলাউল বিখ্যাত কবি। তারা সবাই মিলে বাংলা কবিতাকে এমন সৌন্দর্য দান করেছিলেন যা তাদের সহগামী
হিন্দু কবিদের পক্ষে সম্ভব ছিল না। এর ফলে বাংলা সাহিত্য মধ্যযুগ থেকে হয়ে ওঠে হিন্দু ও মুসলমান উভয়েরই সম্পত্তি। তারা উভয়ে মিলে বুনে যেতে থাকে কাব্যলক্ষ্মীর শাড়ির পার। কবি সৈয়দ সুলতানের জীবন ষোড়শ এবং সপ্তদশ 2 শতকে বিস্তৃত ছিল। তিনি বেঁচে ছিলেন অনেক দিন আর লিখেছিলেন অনেক কাব্য। তার কয়েকটি কাব্য আকারে বিশাল, তার কাব্যশক্তিও ছিল গৌরবজনক। কবি সৈয়দ সুলতান তার শবে মিরাজ কাব্যে নিজের বিশদ পরিচয় দিয়েছেন। তার কাব্যগুলো হচ্ছে নবী বংশ, শবে মিরাজ, রসুল বিজয়, ওফাতে রসুল, জয়কুম রাজার লড়াই, ইবলিশ নামা, জ্ঞান চৌতিসা, জ্ঞান প্রদীপ। এছাড়া তিনি লিখেছেন মারফতি গান এবং পদাবলী। কবির নবীবংশ বিশাল বই। এ কাব্যে কবির ইসলাম প্রচারক মনটি স্পষ্ট দেখা যায়। কবি এ কাব্য সম্বন্ধে লিখেছেন, কহে সৈয়দ সুলতানে শুন নরগণ, এহি হিন্দি নবীবংশ শুন দিয়ামন, আছিল আরবি ভাষে হিন্দি কহিনু, বঙ্গদেশী বুঝে মত প্রচারিয়া দিনু, নবজি আরবি শাস্ত্র জ্ঞান ন পাইলা, হিন্দি আনি ভাষা পাই আচার জানিলা। কবি হাজী মুহাম্মদের একটি কাব্য পাওয়া গেছে। কাব্যটির নাম নূর জামাল। কবি মুহাম্মদ খানের কাব্যও আছে বেশ কয়েকটি। তার কাব্যের নাম সত্যকলি, বিবাদ সংবাদ, হানিফার লড়াই, মুক্তাল হোসেন। মধ্যযুগের একজন ভালো কবি কবি আব্দুল হাকিম। তার 8টি কাব্যের খবর পাওয়া গেছে। তার কয়েকটি কাব্যের নাম হচ্ছে ইউসুফ জুলেখা, নূরনামা, কারবালা, শহরনামা। কবি আব্দুল হাকিম নিজেকে বাঙালি বলতে গর্ববোধ করতেন। সেই মধ্যযুগেই একদল মুসলমান দেখা দিয়েছিল যারা নিজেদের বাঙালি বলতে চাইতো না। তারা নিজেদের আরব, ইরানের মানুষ ভাবতে চাইতো। বাংলা ভাষাকে তারা অবজ্ঞা করত। আব্দুল হাকিম এদের উপর ভয়ানক ক্ষেপেছিলেন। এসব পরগাছাদের নিন্দা করে তিনি লিখেছেন অমর কতিপয় পংক্তি। সেই পংক্তিগুলো আছে তার নূরনামা কাব্যে। পংক্তিগুলো তুলে দিচ্ছি। যেসব বঙ্গেতে জন্মি হিংস্রে বঙ্গবাণী, সেসব কাহারে জন্ম নির্ণয় ন জানি। দেশি ভাষা বিদ্যা যার মনে ন জুড়ায়, নিজ দেশ তেগি কেন বিদেশ ন যায়। মাতা পিতা মোহক্রমে বঙ্গেতে বসতি, দেশি ভাষা উপদেশ মানহিত অতি। এ অংশ পড়লে বোঝা যায় কবি কি গভীরভাবে বাঙালি ছিলেন। বর্তমানের বাঙালিদের তিনি যথার্থ পূর্বপুরুষ। তবে তিনি যাদের নিন্দা করেছেন তারা এখনো আছে বাংলায়। মধ্যযুগে আরাকানেও রচিত হয়েছিল বাংলা সাহিত্য। এই আরাকানের প্রাচীন নাম ছিল রোসাঙ্গ। আরাকানের রাজ দরবারের স্থান পেয়েছিলেন বাংলা ভাষার কয়েকজন ভালো কবি। তাদের মধ্যে আছেন আলাউল, কাজী দৌলত, মাগন ঠাকুর। এ কবি 3 জনের সবাই সপ্তদশ শতকের মানুষ। কাজী দৌলত লিখেছিলেন একটি কাব্য, নাম সতী ময়না ও লোর চন্দ্রানী। কাব্যটি তিনি নিজে সমাপ্ত করে যেতে পারেননি। কিছু অংশ লিখার পর তিনি পরলোক গমন করেন। পরে কাব্যটি সমাপ্ত করেন আলাউল। কাজী দৌলত জন্মগ্রহণ করেছিলেন চট্টগ্রামের রাউজান থানার সুলতানপুর গ্রামে। বয়স হবার পরে তিনি আরাকানের রাজসভায় যান এবং আরাকানের রাজা সুধর্মের সেনাপতি আশরাফ খানের প্রীতি লাভ করেন। আশরাফ খানের উৎসাহে তিনি রচনা করেন সতী ময়না নামক কাব্যটি। আলাউল ছিলেন আরাকানের রাজসভার আশীর্বাদ প্রাপ্ত কবিদের মধ্যে শ্রেষ্ঠ। শুধু তাই নয়, তিনি মধ্যযুগের মুসলমান কবিদের মধ্যে শ্রেষ্ঠ। তিনি সমগ্র বাংলা সাহিত্যের বড় কবিদের একজন। তাঁর কথা পরে পৃথকভাবে বলবো। কবি আলাউলকে আশ্রয় দিয়েছিলেন মাগন ঠাকুর। তাঁর নামটি অদ্ভুত, তবে তিনি ছিলেন মুসলমান। তিনি ছিলেন আরাকানের অধিবাসী। মাগন ঠাকুরও একটি ভালো কাব্য লিখেছিলেন চন্দ্রাবতী নামে। তিনিও বেশ ভালো কবি ছিলেন। মুসলমান কবিদের সংবাদ আমরা সব জানি না, কেননা বাংলা সাহিত্যের ইতিহাস রচনার জন্য যখন তথ্য সংগ্রহ করা শুরু হয়
তখন মুসলমান কবিদের কাব্য বিশেষ সংগ্রহ করা হয়নি। কে করবে? মুসলমানরা চিরদিনই এসব বিষয়ে উদাসীন। শুধু কিছু সংবাদ পাওয়া গেছে একজন মহাপুরুষের চেষ্টায়। তার নাম আব্দুল করিম সাহিত্য বিশারদ। তিনি ছিলেন চট্টগ্রামের অধিবাসী। তিনি গ্রামে গ্রামে ঘুরে সংগ্রহ করেছেন মুসলমান কবিদের পুঁথি। যদি আব্দুল করিম সাহিত্য বিশারদ না জন্মাতেন তাহলে হয়তো মুসলমান কবিদের সাধনার কথা জানতে পেতাম না। তাই তিনি চিরস্মরণীয়। আলাউল কবি বড় কবি। তিনি লিখেছেন অনেকগুলো কাব্য, আর প্রত্যেক কাব্যেই লিখেছেন অসংখ্য ভালো কবিতার পংক্তি। তিনি সপ্তদশ শতকের কবি। তার কবিতা পড়ার সময় আগে মনে দাগ কাটে তার ভাষা। সে সময় কবিরা ভাষার দিকে বিশেষ নজর দিতেন না, কিন্তু আলাউল কবিতা লেখার সময় ভাষাকে ভাবতেন দেবতা, তাকে সুন্দর করে সাজিয়ে দিতেন। সেকালের অনেক বড় বড় কবি ছিলেন ভাষার ব্যবহারে গ্রাম্য। তারা যে কোনো শব্দকে কবিতার চরণে ঠাঁই দিতেন। কবি আলাউল ছিলেন অন্যরকম। ভাষাকে সাজাতেন নানা অলঙ্কারে। অনেক অপ্রচলিত মনোহর শব্দকে তিনি ডেকে আনতেন এবং কবিতাকে তিনি তুলতেন সুনির্মিত প্রাসাদের মতো চমৎকার। আলাউলের পদ্মাবতী কাব্যটি পড়ার সময় বারবার মনে হয় যেন ক্রমশ একটি সযত্নে নির্মিত প্রাসাদের ভিতর প্রবেশ করছি। তার কক্ষে কক্ষে ছড়িয়ে আছে সৌন্দর্য। আলাউল সপ্তদশ শতকের কবি। তার জন্মস্থান ইত্যাদি নিয়ে বিতর্ক আছে। কেউ বলেন তিনি ফরিদপুরের লোক, কেউ বলেন আলাউল চট্টগ্রামের মানুষ। তবে এ কথা ঠিক, তার জীবনের অধিকাংশ সময় কেটেছে চট্টগ্রামে, বিশেষ করে আরাকানে। আলাউল বিভিন্ন কাব্যে নিজের কথা বলেছেন। তা থেকে জানা যায় কবি আলাউলের জীবন সাদামাটা ছিল না। তাতে আছে অনেক ওঠানামা, আছে রোমাঞ্চ, আছে জীবনের সুখ এবং দুঃখের টানাপোড়েন। কবির পিতা ছিলেন ফতেহাবাদ অঞ্চলের অধিপতি মজলুস কুতুবের প্রধান কর্মচারী। এক সময়ে আলাউল তার পিতার সাথে নৌকা করে কোথাও যাচ্ছিলেন। সে সময় বাংলার নদীতে নদীতে দস্যুতা করে ফিরত পর্তুগিজরা। আলাউলের পিতার নৌকা আক্রমণ করে পর্তুগিজ জলদস্যুরা। অনেকক্ষণ লড়াই হয় তাদের মধ্যে। সে লড়াইয়ে আলাউলের পিতা নিহত হন। কবির জীবনে নেমে আসে অন্ধকার। অনেক কষ্টের মুখে আলাউল আসেন আরাকানে। আলাউলের বয়স তখন কম, 16 থেকে 20-র মধ্যে। আলাউল ভর্তি হন আরাকানের রাজার অশ্বারোহী সেনাবাহিনীতে। সে সময় আরাকানের রাজদরবারে অনেক নামকরা মুসলমান কর্মচারী ছিলেন। তাঁরা কবি আলাউলের প্রকৃত পরিচয় পেয়ে তাকে উৎসাহ দেন কবিতা রচনা করতে। তাদের উৎসাহ পেয়ে সৈনিক আলাউল কবি হয়ে ওঠেন। কবি আলাউল তার জীবনের যেসব কথা বলেছেন তা শোনার মতো। তিনি পদ্মাবতী কাব্যে নিজের সম্বন্ধে যা বলেছেন তার খানিকটা। মুলুক ফতেহাবাদ গৌরিত প্রধান, তথা তো জামালপুর পূর্ণবন্ত স্থান, বহুগুণবন্ত বৈশে খলিফা ওলামা, কথে কহিমু সেই দেশের মহিমা, মজলুস কুতুব তাহাতে অধিপতি, মুইহীন দিন তান অমার্ত সন্ততি, কার্যগতি যাইতে পথে বিধির গঠন, হারমাদের নৌকা সঙ্গে হইল দর্শন, কহিতে বহুল কথা দুঃখ আপনার, রোষাঙ্গ আসিয়া হইলুম রাজ আসোয়ার। আলাউল কবি হয়ে উঠলেন, খ্যাতি লাভ করলেন, কিন্তু তখন ঘনিয়ে আসে আরেক বিপদ। শাহ সুজা তখন পালিয়ে এসে আশ্রয় নিয়েছেন আরাকানে। কিছুদিন পরে সুজাকে হত্যা করা হয় রাজদ্রোহিতার অপরাধে। আলাউলকেও জড়ানো হয় এ দ্রোহিতার সাথে। তার বিরুদ্ধে অভিযোগ করা হয় যে তিনি শাহ সুজার লোক। এ অভিযোগে তাকে গ্রেফতার করা হয় এবং 50 দিন বিনা বিচারে আটক রাখা হয় কারাগারে। আলাউলের শেষ জীবনও সুখে কাটেনি, রাজা তার উপর সুনজর রাখেনি বলে। কবিতার এই দুঃসময় সম্বন্ধে বলেছেন, আয়ুবশ আমারে রাখিল বিধাতায়, সবে ভিক্ষা প্রাণ রক্ষা ক্লেশে দিন যায়। কবিতার বিভিন্ন কাব্যে এ সময়ের বেদনার কথা উল্লেখ করেছেন
শাস্ত্রুনয়নে। কবি আরো বলেছেন, মন্দকৃতি ভিক্ষাবৃত্তি জীবন কর্কশ। কবি আলাউল সম্ভবত জন্মগ্রহণ করেছিলেন 1597 অব্দে এবং তার মৃত্যু হয় 1673 অব্দে। আলাউল যখন আরাকানে আসেন তখন আরাকানের রাজা ছিলেন থদোমিন্তার। থদোমিন্তারের একজন প্রধান কর্মচারী ছিলেন মাগন ঠাকুর। আলাউল মাগন ঠাকুরের প্রীতি লাভ করেন এবং তারই উৎসাহে মনোযোগ দেন কাব্য রচনায়। আলাউলের শ্রেষ্ঠ কাব্যের নাম পদ্মাবতী। এই কাব্য আলাউল রচনা করেন মাগন ঠাকুরের অনুরোধে। পদ্মাবতী রচিত হয় 1648 সালে। এটি বিখ্যাত হিন্দি কবি মালিক মোহাম্মদ জায়সির পদুমাবত এর কাব্যানুবাদ। আলাউলের জীবনে মাগন ঠাকুরের প্রভাব অসীম। তিনি কবিকে কয়েকটি কাব্য রচনায় উদ্বুদ্ধ করেছিলেন। মাগন ঠাকুরের অনুরোধে তিনি অনুবাদ করেন ফার্সি কাব্য সয়ফুলমুলক বদিউজ্জামাল। কাব্যটি তিনি শেষ করতে পারেননি। বইটি তখন অনেকখানি লেখা হয়ে গিয়েছে। তখন অকস্মাৎ লোকান্তরিত হন কবির উৎসাহদাতা মাগন ঠাকুর। তাই কবি এটাকে অসমাপ্ত রেখে দেন। আলাউলের আর একটি কাব্যের নাম হপ্তপয়কর। এটিও একটি অনুবাদ কাব্য। এটির মূল রচয়িতা ফার্সি কবি নিজামি। 1659 সালে কবির যখন বেশ বয়স তখন তিনি আরাকানের আরও একজন বড় কবির একটি অসমাপ্ত কাব্য সমাপ্ত করেন। সে কবির নাম কাজী দৌলত। তার কাব্যের নাম সতী ময়না। এই কাব্যটি তিনি রচনা করেন সুলাইমান নামক এক ভদ্রলোকের অনুপ্রেরণায়। আলাউলের আরও কয়েকটি উল্লেখযোগ্য কাব্য আছে। সেগুলো হলো তোহফতা, দারা সেকান্দারনামা কাব্যটির মূল লেখক কবি নিজামি। এ কাব্য তিনি যখন রচনা করেন তখন কবি আলাউল ছিলেন মজলিস নবরাজ নামক এক ভদ্রলোকের আশ্রিত। আলাউল কেবল বড় বড় কাহিনী কাব্য রচনা করেননি, তিনি লিখেছিলেন পদাবলীও। এগুলো আলাউলের প্রতিভার স্বাক্ষর। আলাউলের প্রধান কাব্য কোনটি? পদ্মাবতী। বাংলা কবিতা আলাউলকে এই কাব্যের জন্য এতদিন স্মরণে রেখেছে এবং রাখবে আরো বহুদিন। আলাউলের পদ্মাবতী যদিও অনুবাদ কাব্য, তবুও এটি নতুন সৃষ্টি। প্রাচীন হিন্দি ভাষার মহাকবি ছিলেন মালিক মোহাম্মদ জায়সি। তিনি পদ্মাবতী, রত্নসেন, নাগমতী, আলাউদ্দিন খিলজির মনোহর কাহিনী রচনা করেছিলেন পদুমাবত নামে। এ গল্পের কাহিনীকে ঐতিহাসিক কাহিনী মনে হলেও এ কিন্তু সত্যিকারের ইতিহাস নয়। পদ্মাবতী নামক এক অপরূপ রূপসী রাজকন্যার কাহিনী অনেক দিন ধরে এদেশে প্রচলিত। সেই কাহিনীকে কাব্যরূপ দিয়েছিলেন কবি জায়সি। জায়সির এই কাব্য নিজের মতো করে অনুবাদ করেন কবি আলাউল। পদ্মাবতীর কাহিনীটি সুন্দর। পদ্মাবতী ছিলেন সিংহল রাজকন্যা, অপরূপ রূপসী। তার সৌন্দর্যের খ্যাতি এক পাখির মুখে শুনে চিতররাজ রত্নসেন। সে সিংহলে যায় এবং লাভ করেন পদ্মাবতীকে। ফিরে আসে দেশে। তখন দিল্লির সম্রাট আলাউদ্দিন খিলজি। সে একদিন শুনে পদ্মাবতীর অপরূপ রূপের কথা। সে রত্নসেনের কাছে দাবি করেন পদ্মাবতীকে। এতে রত্নসেন রেগে যান এবং তাদের মধ্যে যুদ্ধ বাধে। আলাউদ্দিন যুদ্ধে না পেরে কৌশলে বন্দী করে রত্নসেনকে, কিন্তু পরে মুক্ত হয় রত্নসেন। ওদিকে আরেক রাজা, যার নাম দেবপাল, সেও পদ্মাবতীকে লাভ করতে চায়। দেবপাল ও রত্নসেনের মধ্যে এ নিয়ে যুদ্ধ শুরু হয়। যুদ্ধে লাভ হয় না কারো, সবাই প্রাণ হারায়। যুদ্ধে প্রাণ হারায় দেবপাল এবং আহত হন রত্নসেন। আহত রত্নসেন পরে মারা যায়। সতী নারী অপরূপ রূপসী পদ্মাবতী স্বামীর চিতায় উঠে সহমরণ বরণ করে। মালিক মোহাম্মদ জায়সির কাহিনীটির রূপক, অর্থাৎ তিনি এই পৃথিবীতে কাহিনী অবলম্বন করে শোনাতে চেয়েছিলেন মানব জীবনের গূঢ় কথা। তবে আমাদের সে কথায় কোনো লাভ নেই। আমরা চাই চমৎকার গল্প আর কবিতা। মালিক মোহাম্মদ দুটি দিয়ে গেছেন। আলাউল সে কাব্য অনুবাদ করেন বাংলা ভাষায়।
আলাউলের পদ্মাবতী কাব্য থেকে তার রচনার কিছু উদাহরণ তুলে আনছি। এই অংশে কবি পদ্মাবতীর রূপ বর্ণনা করেছেন। মধ্যযুগের কবিতার একটি রীতি ছিল নায়িকার রূপের পরিপূর্ণ বর্ণনা দেয়া। আজকাল আর তেমন হয় না। আজকাল লেখকেরা নায়ক নায়িকার সৌন্দর্যকে ফুটিয়ে তুলতে চান ইঙ্গিতে। মধ্যযুগে ছিল অন্যরকম। তখন কবিরা নায়িকার রূপ আপাদমস্তক বর্ণনা করতেন, বলতেন তার চুল কেমন, চোখ কেমন, ঠোঁট কেমন ইত্যাদি। শরীরের কোনো অংশ বাদ দেয়া হতো না। রূপ বর্ণনায় কবিরা ব্যবহার করতেন একটির পর একটি উপমা। এর ফলে নায়িকার বিশেষ বিশেষ অঙ্গের রূপ সত্যি ফুটে উঠত। কিন্তু মুশকিল হতো সারা শরীর নিয়ে। দেখা যেত সুন্দর সুন্দর অঙ্গের অদ্ভুত সংস্থানে নায়িকারা অদ্ভুত হয়ে পড়েছে। আলাউলের বর্ণনা শোনা যাক। পদ্মাবতীর রূপ কি কহিমু মহারাজ, তুলনা দিবারে নাহি ত্রিভুবন মাঝ, আপাদলম্বিত কেশ কস্তুরী সৌরভ, মহা অন্ধকারময় দৃষ্টি পরাভব, তার মধ্যে সীমন্ত খড়গের ধার যিনি, বলাহক মধ্যে যেন স্থির সৌদামিনী, স্বর্গ হন্তে আসিতে যাইতে মনোরথ, সৃজিল অরণ্য মাঝে মহাসূক্ষ্ম পথ। পদ্মাবতীর রূপ অপূর্ব, তবে কবির ভাষায় বুঝতে কিছুটা অসুবিধা হতে পারে। কবি কি বলছেন এখানে? আসলে কবি নন, এক হীরামন পাখি রত্নসেনকে বলছে, মহারাজ পদ্মাবতীর রূপের কথা আমি আর কি বলবো, তার সাথে তুলনা দিতে পারি এমন জিনিস তো ত্রিভুবনে নেই। তার মাথার কেশ রাশি পা পর্যন্ত লম্বা, আর তাতে ভরপুর সর্বদা মৃগনাভির সৌরভ। সে কেশ রাশি এত কালো যে চোখের দৃষ্টি সেখানে পরাজিত হয়, তা রাত্রির মতো। তোমরা যখন বড় হবে চুল সম্বন্ধে একজন আধুনিক কবি এরকম এক অসাধারণ পংক্তির সাক্ষাৎ পাবে। সে কবির নাম জীবনানন্দ দাশ। তার একটি বিখ্যাত কবিতা হচ্ছে বনলতা সেন। জীবনানন্দ দাশ বনলতা সেনের চুলের কথা বলতে গিয়ে বলেছেন, চুল তার কবেকার অন্ধকার বিদিশার নেশা। চমৎকার না? যাক, আমরা আলাউলে ফিরে আসি। কবি এরপরে সিথির কথা বলছেন। পদ্মাবতীর সিথি কেমন? তা খুব সরু, সুন্দর, তীক্ষ্ণ, এমনকি তরবারির তীক্ষ্ণতার চেয়েও অধিকতর তীক্ষ্ণ পদ্মাবতীর সিথি। তারপর কবি একটি উপমা দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে সিথির সৌন্দর্য। বলছেন ওই সিথির রেখাকে মনে হয় যেন কালো মেঘের মধ্যে স্থির হয়ে আছে বিদ্যুৎ রেখা। এতেও কবির মন ভরেনি, তাই তিনি দেন আরো একটি উপমা। বলেন, স্বর্গ থেকে আসা যাওয়ার জন্য সৌন্দর্যের দেবতা অরণ্যের মধ্যে এক সূক্ষ্ম পথ নির্মাণ করেছিলেন। পদ্মাবতীর সিথি তেমনি সুন্দর, নয়নাভিরাম। আলাউল কিন্তু খুব সহজ কবি নন। তিনি কথা বলেন উপমায়, অলঙ্কারে এবং অনেক সময় বেশ শক্ত শব্দে। তিনি মনোযোগ দিয়ে পড়ার মতো কবি। লোকসাহিত্য বুকের বাঁশুরি। আমরা বাতাসের সাগরে ডুবে আছি, তবু অনেক সময় মনে থাকে না যে আমাদের ঘিরে আছে বাতাস। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একবার বাতাসের সাথে তুলনা করেছিলেন লোকসাহিত্যকে। বাতাস যেমন আমাদের ঘিরে আছে, তেমনি আমাদের চারপাশে ছড়িয়ে আছে লোকসাহিত্য, কিন্তু তার কথা আমাদের মনে থাকে না। তা যে বাতাসের মতোই উদার, বাতাসের মতোই সীমাহীন। যে সাহিত্য লেখা হয়নি তালপাতার মূল্যবান গাত্রে, সে সাহিত্য পায়নি সমাজের উঁচুতলার লোকদের আদর। যে সাহিত্য পল্লীর সাধারণ মানুষের কথা বলেছে গানে গানে, যে সাহিত্যের রচয়িতার নামও অনেক সময় হারিয়ে গেছে, তাকে বলা হয় লোকসাহিত্য। এই সাহিত্য বেঁচে আছে শুধুমাত্র পল্লীর মানুষের ভালোবাসা ও স্মৃতি সম্বল করে। অনেক ছড়া আমরা পড়ি, জানি না সেগুলোর রচয়িতা কারা। এগুলো অনেক দিন ধরে বেঁচে আছে পল্লীর মানুষের কণ্ঠে। অনেক গীতিকা আমরা শুনি, জানি না কখন কোন কবি লিখেছেন এ বেদনাময় কাহিনী। এ সবই লোকসাহিত্যের সম্পদ। লিখিত সাহিত্যের সাথে নির্দিষ্ট লেখক, কিন্তু
লোকসাহিত্যের কোনো সুনির্দিষ্ট লেখকের পরিচয় পাওয়া যায় না। মনে হয় যেন সারা সমাজ একসাথে বসে নিজেদের মনের কথা গানের সুরে বলেছে। তা লেখা হয়নি কাগজে বা তাল পাতায়, তবে তা লেখা হয়েছে মানুষের হৃদয়ে। গ্রামের মানুষ সে গান মনে রেখেছে, আনন্দে বেদনায় তা গেয়েছে। এভাবে বেঁচে আছে লোকসাহিত্য। লোকসাহিত্যের সৃষ্টি ও বিকাশের রীতি বেশ চমৎকার। ধরা যাক ছড়ার কথা। কখন যে কার মনে কোনো ঘটনা দাগ কেটেছে এবং সে ঘটনা ছন্দ লাভ করেছে তা আজ আর বলা সম্ভব নয়, কিন্তু সেই ছড়া একজনের কাছ থেকে ক্রমশ ছড়িয়ে পড়েছে সারা সমাজে। সমাজের যখন ভালো লেগেছে ছড়াটিকে, তখন সেটিকে মুখে মুখে ছড়িয়ে দিয়েছে চারিদিকে। এভাবে ছড়াটি হয়ে গিয়েছে সমগ্র সমাজের সৃষ্টি। কোনো নির্দিষ্ট লেখকের নাম আর পাওয়া যায় না। আবার ধরা যাক কোনো গীতিকার কথা। গীতিকা হয় বেশ দীর্ঘ, তাতে বড় কাহিনী বলা হয়ে থাকে, কিন্তু অধিকাংশ গীতিকার লেখকের নাম পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? পাওয়া যায় না কেননা হয়তো তার কোনো একজন নির্দিষ্ট কবি নেই। অনেকের মনের কথা হয়তো জমাট বেঁধে একটি গীতিকায় রূপ পেয়েছে। আবার হয়তো কোনো একজন কবি মূলে সত্যি রচনা করেছেন গীতিকাটি। রচনা হয়ে যাওয়ার পরে তিনি সেটি গান করেন সকলের সামনে। ভালো লাগে সকলের গীতিকাটি, তখন সমাজের লোকেরা মুখস্থ করে নেয় গীতিকাটিকে। তারপর কেটে যায় অনেক বছর। যে কবি আগে রচনা করেছিলেন গীতিকাটি, কালের প্রভাবে তার নাম যায় হারিয়ে। তখন গীতিকাটি হয়ে যায় সারা সমাজের সৃষ্টি। কেননা কবির রচনা এর মধ্যে অনেক বদলে গেছে মানুষের কণ্ঠে কণ্ঠে ফিরে ফিরে। বাংলা সাহিত্য বেশ ধনী লোকসাহিত্যের। প্রচুর লোকসাহিত্য আছে আমাদের। গ্রামে গ্রামে ছড়িয়ে ছিল এবং আজও আছে। ভদ্রলোকেরা এর সংবাদ অনেক দিন জানত না, কেননা লোকসাহিত্য লিখিত হয়নি। তা বেঁচে ছিল মানুষের মনে। তারাই ছিল লোকসাহিত্যের লালন পালনকারী। তারপর এক সময় আসে যখন ভদ্রলোকদের দৃষ্টি পড়ে সেদিকে। শুরু হয় লোকসাহিত্য সংগ্রহ। বাংলাদেশের গ্রাম অঞ্চল থেকে সংগৃহীত হয় অনেক ছড়া, অনেক গীতিকা। আমরা সেগুলোর স্বাভাবিক সৌন্দর্যে মুগ্ধ হই। বাংলা লোকসাহিত্য সংগ্রহের জন্য যাদের নাম বিখ্যাত, তাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত চন্দ্রকুমার দে। 1889 থেকে 1946 তিনি ছিলেন ময়মনসিংহের অধিবাসী। লোকসাহিত্যের প্রতি তার ছিল প্রবল অনুরাগ, তাই তিনি সংগ্রহ করেছিলেন অনেকগুলো গীতিকা। তার সংগৃহীত গীতিকাগুলো সম্পাদন করে ময়মনসিংহ গীতিকা নামে প্রকাশ করেন ডক্টর দীনেশচন্দ্র সেন। দীনেশচন্দ্র সেন ছিলেন সংগ্রাহক ছিলেন না, কিন্তু তার ছিল লোকসাহিত্যের প্রতি গভীর অনুরাগ। তিনি লোকসাহিত্যকে দেশে বিদেশে জনপ্রিয় করে তুলেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরও লোকসাহিত্যের অনুরাগী ছিলেন। তিনি সংগ্রহ করেছিলেন অনেকগুলো ছড়া। কেবল ছড়া সংগ্রহ করে তিনি থেমে যাননি। লোকসাহিত্যের উপর একটি অসাধারণ বইও তিনি লিখেছেন লোকসাহিত্য নামে। এ বই লোকসাহিত্যকে জনপ্রিয় করতে অনেক সহায়তা করেছে। রূপকথা সংগ্রহ করেছিলেন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। উপেন্দ্র কিশোর রায় চৌধুরী দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের রূপকথার সংগ্রহের নাম ঠাকুরমার ঝুলি, ঠাকুর দাদার ঝুলি। উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর রূপকথার সংগ্রহের নাম টুনটুনির বই। এছাড়া আছেন আরও অনেক সংগ্রাহক, যাদের সকলের চেষ্টায় আমরা পাচ্ছি এক অপূর্ব লোকসাহিত্যের ভাণ্ডার। লোকসাহিত্যের পৃথিবী পল্লী। লোকসাহিত্য পল্লীর মানুষের আনন্দকে ফুটিয়েছে ফুলের মতন, বেদনাকে বাজিয়েছে একতারার সুরের মতন। এই সাহিত্যে আছে সরল অনুভবের কথা। এই সরলতাই সকলকে মোহিত করে। লোকসাহিত্য পল্লীর মানুষের বুকের বাঁশুরি। লোকসাহিত্যে দেখা যায় অতি সহজ করে অনেক গভীর কথা বলা হয়েছে।
লোকসাহিত্যের কবিদের যেন চিন্তা করার দরকারই ছিল না, তারা অবলীলায় বলে যেতেন তাদের কথা। তাই লোকসাহিত্যে পাওয়া যায় চমৎকার সহজ উপমা, সরল বর্ণনা। লোকসাহিত্যের ভাণ্ডার কিন্তু অনেক বড়, অনেক বিশাল, অনেক রকমের সৃষ্টি সেখানে দেখা যায়। লোকসাহিত্যে কি কি আছে? আছে ছড়া, প্রবাদ, আছে গীতি, গীতিকা, ধাঁধা, রূপকথা এবং আরও অনেক কিছু। আমরা সব সময় না হলেও মাঝে মাঝে ছড়া কাটি। এ ছড়া লোকসাহিত্যের এক গৌরব। গীতি ও গীতিকা লোকসাহিত্যের অনেকখানি অধিকার করে আছে। প্রবাদের কথা তো সবাই জানে। আর ছোটদের ভালোবাসা, রূপকথা, কেমন আশ্চর্য সেসব গল্প। ছড়া বড় মজার। সারাটি বাল্যকালই তো আমাদের কাটে ছড়ার জাদু মন্ত্র উচ্চারণ করে করে। কে এমন আছে যে বাল্যকালে মাথা দুলিয়ে ছড়া কাটেনি? ছড়ায় জাদু আছে। যেসব কথা থাকে ছড়ার মধ্যে তার অনেক সময় কোনো অর্থই হয় না বা অর্থ খুঁজে পাই না। তার এক পংক্তির অর্থ বুঝি তো পরের পংক্তির মানে বুঝি না। ছড়া আসলে অর্থের জন্য নয়, তা ছন্দের জন্যে, সুরের জন্যে। অনেক আবোল তাবোল কথা থাকে তার মধ্যে। এই আবোল তাবোল কথাই মধুর হয়ে উঠে ছন্দের নাচের জন্যে। একটি ছড়া শোনা যাক। আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে ঝাঁঝর কাসর মৃদঙ্গ বাজে। দুটি পংক্তি আমরা গুনগুন করলাম। এর অর্থ বোঝার কোনো দরকার নেই। তুমি কেবল এর ছন্দে মাতাল হও। এর ভেতর যে কোনো অর্থ থাকতে পারে তার কথা একেবারে ভুলে যাও। কেবল এর ছন্দের জাদুতে নাচো নাচো। ছড়ায় কোনোই অর্থ থাকে না, সে কথা অবশ্যই পুরো সত্য নয়। ছড়ায় অর্থ থাকে গভীর গোপনে, অনেক তলে লুকিয়ে। সে ধরা দিতে চায় না, কেননা তার অর্থটা বড় নয়। একটি ছড়া যার ভেতর অনেক দুঃখ লুকিয়ে আছে, তুলে আনছি। ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিবে কিসে? ধান ফুরলো, পান ফুরলো, খাজনার উপায় কি? আর কিছু কাল সবুর করো, রসুন বুনেছি। এটা একটি ঘুম পাড়ানো ছড়া। এর ছন্দ নাচের চঞ্চল ছন্দ নয়। এর পংক্তিতে পংক্তিতে আছে স্বপ্নময় ঘুমের আবেশ, কিন্তু এটির ভেতর ছেঁড়া সুতোর মতোই রয়ে গেছে বর্গীদের অত্যাচারের কথা। বর্গীরা অর্থাৎ মারাঠি দস্যুরা একসময় বাংলায় ত্রাসের রাজত্ব পেতেছিল। ছড়াটির মধ্যে ধরা আছে তার স্মৃতি। ছড়ায় মাঝে এভাবে লুকিয়ে আছে ইতিহাস, কিন্তু ছড়ার স্বাদ তার ছন্দে, তার মন্ত্রের মতো ধ্বনিতে। গীতিকা লোকসাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ। গীতিকা ছড়ার মতো ছোট নয়, গীতিকা আকারে অনেক বড়। এতে বলা হয় নরনারীর জীবন ও হৃদয়ের কথা। বাংলা ভাষায় গীতিকার বিরাট ভাণ্ডার রয়েছে। এই সকল গীতিকার মধ্যে কয়েকটি হচ্ছে মহুয়া, দেওয়ানা মদিনা, মলুয়া। এগুলো প্রথম প্রকাশিত হয়েছিল ডক্টর দীনেশচন্দ্র সেন সম্পাদিত ময়মনসিংহ গীতিকায়। গীতিকা সমূহে একজন পুরুষ এবং একজন নারীর হৃদয় দেয়া নেয়ার বিষাদময় কাহিনী বর্ণনা করা হয়। গীতিকার নায়ক নায়িকারা পল্লীর গাছপালার মতো সরল সবুজ। তারা পরস্পরকে ছাড়া আর কিছু জানে না। এর ফলে গীতিকায় পাওয়া যায় চিরকালের নরনারীর কামনা বাসনার কাহিনী। একটি গীতিকার কাহিনী বলছি। গীতিকাটির নাম মহুয়া। এক বেদের দল ছিল, তার সর্দার হুমরা বেদে। বেদেরা সাধারণত কঠিন মানুষ হয়, হুমরা বেদেও তেমনি। তারা জীবিকা অর্জন করত নানা জায়গায় খেলা দেখিয়ে। একবার হুমরা বেদে কাঞ্চনপুর গ্রামে খেলা দেখাতে যায়। সে গ্রাম থেকে হুমরা একটি শিশুকন্যাকে নিয়ে পালিয়ে যায়। এই মেয়ের নাম হয় মহুয়া। মহুয়া হুমরাকে জানতো তার পিতা বলে। বেশ কয়েক বছর কেটে যায়। বড় হয় মহুয়া। সে দেখতে অপূর্ব সুন্দর, সে খেলাও দেখায় অপূর্ব। একবার হুমরা বেদের দল খেলা দেখাতে যায় বামনকান্দা গ্রামে।
সে গ্রামের এক যুবক যার নাম নদেন চাঁদ মহুয়ার খেলা এবং মহুয়াকে দেখে মুগ্ধ হয়। মহুয়া মুগ্ধ হয় নদের চাঁদকে দেখে। তারা ভালোবেসে ফেলে একে অপরকে। একথা জানতে পারে হুমরা বেদে। সে তার দলবল এবং হুমরাকে নিয়ে আবার পালিয়ে যায়। কিন্তু নদের চাঁদ ও মহুয়া কেউ ভোলে না কারো কথা। অনেক খুঁজে আবার নদের চাঁদ দেখা পায় মহুয়ার। হুমরা মহুয়াকে আদেশ করে নদের চাঁদকে হত্যা করার। তার বদলে মহুয়া ও নদের চাঁদ যায় পালিয়ে। আবার বাসা বাঁধে, সুখে সময় কাটাতে থাকে। কিন্তু সুখ তাদের জন্য নেই। তাদের ভুলে যায়নি হুমরা বেদে। হুমরা বেদে খুঁজতে থাকে নদের চাঁদ ও মহুয়াকে। এক সময় দেখা পায় এই সুখী দম্পতির। তার মনে জ্বলে ওঠে আগুনের মতো প্রতিহিংসা। হুমরা বেদে মহুয়ার হাতে তুলে দেয় বিষমাখা ছুরি, বলে নদের চাঁদকে হত্যা করতে। কিন্তু কিভাবে এ সম্ভব? কেননা নদের চাঁদ যে তার কাছে নিজের চেয়েও প্রিয়। তাই মহুয়া পারেনি বেদের আদেশ মানতে। কিন্তু বেদের আদেশ অবশ্য পালনীয়, এ কথা সে জানত। তাই মহুয়া নদের চাঁদের বদলে নিজের কোমল বক্ষে আমূল বিদ্ধ করে বিষাক্ত ছুরিকা। সাথে সাথে হুমরা সাথীরা হত্যা করে নদের চাঁদকে। তাদের দুজনকে কবর দেওয়া হয় পাশাপাশি। তারপর চলে যায় বেদেরা। শুধু থাকে একজন তাদের কবরের পাশে মোমবাতির মতো জেগে। সে মহুয়ার চিরদিনের বান্ধবী পালঙ্গ। বড় বেদনার গল্প মহুয়া। বাংলা সাহিত্যে যে কটি বিখ্যাত গীতিকা আছে তাদের সবগুলোই প্রায় সংগ্রহ করা হয়েছিল ময়মনসিংহ জেলা থেকে। বাংলা গীতিকাগুলোর সৌন্দর্য অশেষ। মধ্যযুগের কাহিনী কাব্যগুলোর মধ্যে এগুলোই শ্রেষ্ঠ। মঙ্গল কাব্য এগুলোর পাশে খুবই ম্লান। দ্বিতীয় অন্ধকার। বাংলা সাহিত্যের শুরুতে আছে একটি আঁধার যুগ। তখন 150 বছর কেটেছে অন্ধকারে। সে সময়ের কোনো লেখা আসেনি আমাদের হাতে। আবার মধ্যযুগ যখন শেষ হয় তখন নামে সামান্য অন্ধকার। অবশ্য এমন নয় যে এই সময় কিছু লেখা হয়নি, লেখা হয়েছে, অনেক লেখা হয়েছে। তার প্রায় সবটাই এসেছে আমাদের হাতে। কিন্তু তবু এই সময়ে আমাদের সাহিত্যের আঙ্গিনায় আলোর অভাব পড়েছিল, নেমেছিল অন্ধকার। মধ্যযুগে বাংলা সাহিত্যে অনেক মূল্যবান সৃষ্টি হয়েছে। মধ্যযুগ এক সময় শেষ হয়ে আসে। দেশে দেখা দেয় নানা বিপর্যয়। সুজলা সুফলা বাংলায় দেখা দেয় হাহাকার। রাজনীতির ক্ষেত্রে দেখা দেয় পরিবর্তন। 1757 অব্দে আমরা হারাই স্বাধীনতা। ইংরেজরা বাণিজ্য করতে এসে দখল করে নেয় আমাদের দেশ। বণিক হয় শাসক, রাজা বদল হয়। শুধু যে রাজাই বদলায় তা নয়, বদলে যায় অনেক কিছু। অর্থাৎ সমাজের যে ভিত্তি এতদিন অকম্পিত ছিল তা উঠে ভয়ঙ্কর ভাবে নড়ে। সমাজে সৃষ্টি হয় নতুন ধনিক শ্রেণী। আগে যারা ছিল সমাজের মাথা তারা পিছিয়ে পড়ে, এগিয়ে যায় যারা ছিল পিছনে। সাহিত্যেরও পরিবর্তন ঘটে। সাহিত্য সমাজের প্রতিচ্ছবি। আয়নায় যেমন আমরা দেখি নিজেদের, তেমনি সাহিত্যে দেখা দেয় দেশকালের ছবি। আগে সাহিত্য রচিত হতো সমাজের বড় বড় মানুষের উৎসাহে। তারা চাইতো উৎকৃষ্ট সাহিত্য। কিন্তু 1760 এর পরে সাহিত্যের সে মর্যাদা আর রইল না। কেননা আগে যারা সাহিত্যের উৎসাহদাতা ছিল তারা হারিয়ে ফেলে তাদের আগের মর্যাদা। সমাজে দেখা দেয় নতুন ধনী শ্রেণী। এরা সাধারণত বিভিন্ন বাণিজ্য কেন্দ্রে ব্যবসা করত। ব্যবসা করে তারা জমিয়ে তোলে অনেক টাকা। তাদের অনেক টাকা ছিল কিন্তু ছিল না রুচি। কিন্তু তারাও চায় আনন্দ, চায় উৎসব। সাহিত্য আনন্দ দানের একটি বড় উপায়। তাই এসেও নতুন ধনীরা চায় সাহিত্য, কিন্তু উন্নত সাহিত্যের স্বাদ তারা গ্রহণ করতে পারেনি। তাদের জন্য দরকার হয় হালকা নিম্ন রুচির সাহিত্য। এই সাহিত্য সরবরাহ করেন এক শ্রেণীর কবি। তাদের বলা হয় কবিওয়ালা। তাদের মধ্যে যারা ছিলেন মুসলমান তাদের শায়েরও বলা হয় তারা কবি নন, কবিওয়ালা। 1760 থেকে 1830, 70 বছর সময়। এই সময় আমাদের সাহিত্যের পতন ঘটেছিল। 1760 এ মারা যান মধ্যযুগের শেষ বড় কবি ভারতচন্দ্র রায়। ভারতচন্দ্র উৎকৃষ্ট সাহিত্য সৃষ্টি করেছিলেন, কিন্তু তার রচনায়ও রয়েছে পতনের পরিচয়।
রুচির অভাব রয়েছে ভারতচন্দ্রে। ভারতচন্দ্রের পরে কবিওয়ালা এবং শায়েররা সে পতনকে পূর্ণ করেন। তাই এই সময়ে বাংলা সাহিত্য নিয়ে গর্ব করা যায় না। এই সময়টাকে দেখা হয় একটু করুণার সাথে। এই সময়ে যারা কবিতা রচনা করেন তাদের কবিও বলা হয় না, বলা হয় কবিওয়ালা বা কবিয়াল। কেননা তারা কবিদের সম্মান রক্ষা করেননি। কবিরা হন আত্মসম্মানী, অর্থের কাছে তারা বিকিয়ে যাননি। কিন্তু এই সময়ে কবিরা অনেকটা বিকিয়ে গিয়েছিলেন, নিজেদের রুচিকে করেছিলেন খাটো। তারা কবিতা লিখতেন না, রচনা করতেন মুখে মুখে মঞ্চে দাঁড়িয়ে। কবিওয়ালারা করতেন কবিতা যুদ্ধ। একটি মঞ্চে উঠে দাঁড়াতেন দুদল কবি। তাদের একদল প্রথমে অপর দলের উদ্দেশ্যে পদ্যে কিছু বলতেন। তাদের কথা যখন শেষ হতো তখন অন্য দল কবিরা আগের দলের কথার জবাব দিতেন। প্রথম দলের কথাকে বলা হয় চাপান এবং দ্বিতীয় দলের কথাকে বলা হয় উত্তর। কবিদের কথা কাটাকাটি বেশ জমে উঠত। মঞ্চে দাঁড়িয়ে অনবরত পদ্য রচনা করতেন তারা। তাদের কথা রুচির বিশেষ ছোঁয়া থাকতো না, তাই তাদের বিশেষ লোভ ছিল না। তাদের লক্ষ্য ছিল যেমন করে হোক বিপক্ষকে হারানো। আজও বাংলার গ্রামে এ কবিগান শুনতে পাওয়া যায়। কবিগান ছিল অনেক রকমের, যেমন তরজা, পাঁচালী, খেউর, আখড়াই, হাফ আখড়াই, দাঁড়া কবিগান, বসা কবিগান, ঢপ, টপ্পা, কীর্তন ইত্যাদি। এই কবিদের একটি গুণ কিন্তু স্বীকার করতেই হয়, তা হচ্ছে তাদের পটুত্ব। অবলীলায় তারা রচনা করতেন এক একটি পংক্তি। হয়তো ছন্দে ভুল থাকতো, মাঝে মাঝে শব্দও ব্যবহৃত হতো বেঢপ রকমের, তবু তাতে কি, তারা তো আনন্দ দিতেন। তাদের ব্যবহৃত শব্দগুলো হতো শ্রোতাদের পুলকিত করার মতো। বাংলা, ফার্সি, ইংরেজি অনেক রকম শব্দ তারা ব্যবহার করতেন। অষ্টাদশ শতকের শেষ ভাগ ওই কবিগানের স্বর্ণযুগ। তবে আজও কবিগান মরে যায়নি, গ্রামাঞ্চলে তা বেঁচে আছে। কবিগান রচয়িতাদের জীবনী সংগ্রহ করেছিলেন কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত। তিনি 19 শতকের প্রথম ভাগের একমাত্র কবি। তিনি নিজে একসময় ছিলেন কবিওয়ালাদের দলে। ঈশ্বর গুপ্তের কবিতায় কবিওয়ালাদের রচনার অনেক স্বাদ পাওয়া যায়। কবিওয়ালাদের মধ্যে যিনি সবচেয়ে প্রাচীন, তার নামটি বড় অদ্ভুত। তার নাম গোজলা গুই। তিনি ছিলেন 18 শতকের প্রথম দিকের মানুষ। গান গাইতেন ধনীদের বাড়িতে। কবিওয়ালারা যার কাছে গান রচনা শিখতেন তাকে গুরু বলে মান্য করতেন। তাই প্রত্যেক কবির এক একজন করে গুরুর নাম পাওয়া যায়। কয়েকজন বিখ্যাত কবিওয়ালার নাম রাম বসু, রাসু, নৃসিংহ, অ্যান্টনি ফিরিঙ্গি, হরু ঠাকুর, নিধু বাবু, কেষ্টামুচি, ভবানী, নামানন্দ নন্দী। রাসু ও নৃসিংহ ছিলেন দুভাই। ফরাসি চন্দননগরের গোদলপাড়ায় তারা জন্মগ্রহণ করেন। হরু ঠাকুর ছিলেন খুবই খ্যাতিমান। তিনি জন্মেছিলেন 1749 সালে আর তার মৃত্যু হয় 1824 সালে। রাম বসু ছিলেন আরেকজন বিখ্যাত কবিওয়ালা। তার জন্ম হয়েছিল 1786 সালে আর মৃত্যু হয় 1828 সালে। কবি অ্যান্টনি ফিরিঙ্গি ছিলেন পর্তুগিজ। তিনিও হয়েছিলেন বাংলার কবি, তবু তার নামের সাথে জড়িয়ে আছে ফিরিঙ্গি শব্দটি। রাম বসু আর অ্যান্টনি ফিরিঙ্গি সমসাময়িক ছিলেন। তারা একই মঞ্চে প্রতিযোগিতাও নামতেন। একটি নমুনা দিচ্ছি। রাম বসু বলছেন, বলো হে অ্যান্টনি, আমি একটি কথা জানতে চাই। এসে এদেশে এবেশে তোমার গায়ে কোনো কুর্তি নাই। অ্যান্টনি ফিরিঙ্গি বলছেন, এই বাংলায় বাঙালির বেশে আনন্দে আছি, হয়ে ঠাকরে সিংহের বাপের জামায় কুর্তি টুপি ছেড়েছি। বেশ মজার নয়? টপ্পার রাজা ছিলেন নিধুবাবু। তারা পুরো নাম রামনিধি গুপ্ত। তার পিতার নাম ছিল হরিনারায়ণ গুপ্ত। তার টপ্পায় মুগ্ধ হতো শ্রোতারা। তার একটি অমর গান আছে, গানটির কয়েকটি পংক্তি।
নানান দেশের নানান ভাষা, বিনে স্বদেশী ভাষা, পুরে কি আশা, কত নদী সরোবর, কিবা ফল চাতকীর, ধারা জল বিনে কভু মিটে কি তৃষা। এ সময়ে মুসলমান সমাজে দেখা দিয়েছিলেন শায়েররা। তারা মনোরঞ্জন করতেন গঞ্জের ব্যবসায়ীদের, শোনাতেন নানা রকমের ইসলামিক কাহিনী। আজকের পাঠ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা থাকছে। কখন বাংলা ভাষায় কবিতা রচনায় হাত দিয়েছে মুসলমান কবিরা? চতুর্দশ শতকের শেষ দিকে। বাংলা ভাষায় প্রথম মুসলমান কবি কে? শাহ মোহাম্মদ সগীর। শাহ মোহাম্মদ সগীর কার রাজত্বকালে কাব্য রচনা করেন? সুলতান গিয়াসউদ্দিন আজম শাহর রাজত্বকালে। ইউসুফ জুলেখা কার কাব্য? শাহ মোহাম্মদ সগীর। কোন যুগের কবিদের সব কবিতা ধর্মকেন্দ্রিক? মধ্যযুগের। হানিফা ও কয়রা পুরীর গল্প লিখেছেন সাবিরিদ খান। লাইলি মজনুর গল্প অবলম্বনে ফার্সি কোন কবি কাব্য লিখেছেন? জামি। মধুমালতীর কাহিনী লিখেছেন কোন কবি? মোহাম্মদ কবির। বিদ্যাসুন্দরের কাহিনী নিয়ে চমৎকার বই লিখেন কে? সাবিরিদ খান। মোহাম্মদ কবির কোন শতকের কবি ছিলেন? ষোড়শ শতকের শেষাংশের কবি। মধুমালতী কাব্য কার লিখা? মোহাম্মদ কবির। মধুমালতী লেখা শুরু করেছিলেন কত অব্দে? 1583 অব্দে। বিদ্যাসুন্দর, রসুল বিজয় ও হানিফা ও কয়রাপরি নামক কাব্যগুলো কে লিখেছেন? সাবিরিদ খান। পদ্মাবতী কার শ্রেষ্ঠ কাব্য? আলাউলের। আলাউল কোন শতকের কবি? সপ্তদশ শতকের কবি। আলাউল জন্মগ্রহণ করেছিলেন কত অব্দে? 1597 অব্দে। আলাউলের মৃত্যু 1673 অব্দে। আলাউল যখন প্রথম আরাকানে আসেন তখন আরাকানের রাজা ছিলেন কে? থদোমিন্তার। মাগন ঠাকুর কে ছিলেন? থদোমিন্তারের একজন প্রধান কর্মচারী ছিলেন মাগন ঠাকুর। আলাউল পদ্মাবতী কার অনুরোধে রচনা করেন? মাগন ঠাকুরের অনুরোধে রচনা করেন। যেসব বঙ্গেতে জন্মে হিংস্রে বঙ্গবাণী, সেসব কাহারে জন্ম নির্ণয় ন জানি। পংক্তিটি রচয়িতা কবি আব্দুল হাকিম। তার এই কবিতাংশটি নেওয়া হয়েছে নূরনামা কাব্য থেকে। আরাকানের প্রাচীন নাম রোসাঙ্গ। কাজী দৌলতের অসমাপ্ত কাব্যের নাম সতীময়না ও লোরচন্দ্রানী। কোরেশি মাগন ঠাকুরের কাব্যের নাম চন্দ্রাবতী। গ্রামে গ্রামে পুঁথি সংগ্রহ করেন কে? চট্টগ্রামের অধিবাসী আব্দুল করিম সাহিত্য বিশারদ। আলাউলের শ্রেষ্ঠ কাব্য পদ্মাবতী। এটি রচিত হয় 1648 সালে। পদ্মাবতী একটি হিন্দি কাব্যের কাব্যানুবাদ। কাব্যটির নাম পদুমা বধ। পদুমা বধ এর রচয়িতা বিখ্যাত হিন্দি কবি মোহাম্মদ জয়সী। আলাউলের কাব্যগুলো হলো পদ্মাবতী, হপ্তক পয়কর, তোহফা, সয়ফুল মুলক বদিউজ্জামাল, দারা সেকান্দার নামা ইত্যাদি। পদ্মাবতীর চরিত্র পদ্মাবতী, রত্ন সেন, নাগমতী, আলাউদ্দিন খিলজি, দেবপাল। লোকসাহিত্যকে বাতাসের সাথে তুলনা করেছেন কে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। চন্দ্রকুমার দের সংগৃহীত গীতিকাগুলো সম্পাদন করেন ডক্টর দীনেশচন্দ্র সেন। ডক্টর দীনেশচন্দ্র সেন চন্দ্রকুমার দের সংগৃহীত গীতিকাগুলো প্রকাশ করেন কি নামে? ময়মনসিংহ গীতিকা নামে। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের সংগৃহীত রূপকথার নাম ঠাকুরমার ঝুলি, ঠাকুরদাদার ঝুলি। উপেন্দ্র কিশোর রায় চৌধুরী সংগৃহীত রূপকথার নাম টুনটুনির বই। মহুয়া গীতিকার চরিত্র মহুয়া, হুমরা, বেদে, নদের চাঁদ, পালঙ্গ। মহুয়ার বান্ধবীর নাম কি? পালঙ্গ। মধ্যযুগের শেষ বড় কবি ভারতচন্দ্র মারা যায় কত সালে? 1760 সালে।
কবিগান রচয়িতাদের জীবনী সংগ্রহ করেন কে? কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত। টপ্পার রাজা ছিলেন কে? নিধুবাবু। নিধুবাবুর পুরো নাম রামনিধি গুপ্ত। নানান দেশের নানান ভাষা, বিনে স্বদেশী আশা, পুরে কি আশা পংক্তিগুলো রচনা করেন কে? রামনিধি গুপ্ত। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের পর্বটি শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।